নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। গত কয়েকদিন ধরে আমি খুব গুরুত্বপূর্ণ ছোট কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করেছি। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে যে সকল জায়গার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেক বছর কোশ্চেনের মধ্যে থাকে, সেই সকল জায়গা নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা করে ভিডিও করে আমি আলোচনা স্টার্ট করেছি। আর তার আগে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিওগুলো, আগের অন্যান্য চ্যাপ্টারের ভিডিওগুলোর ডেসক্রিপশনে লিংক পাবে। আর সমস্ত চ্যাপ্টার থেকে যে কোশ্চেনের ভিডিও, সেটাও আমার ডেসক্রিপশনে লিংকটা পাবে। আর আরেকটা জিনিস, আজকে আমি নিরপেক্ষ ন্যায়ের উপরে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোনো চ্যাপ্টারে শর্ট কোশ্চেনের আলোচনা শোনার আগে সেই চ্যাপ্টারের যদি পুরো ডিসকাশনটা শুনে নাও, তাহলে শর্ট কোশ্চেনের আলোচনা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো সেই জন্য বলছি, আগে ওই ভিডিওগুলো দেখে যদি এই ভিডিওটা দেখো তোমাদের সুবিধা হবে। আর যদি সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকে, তাহলে এই ভিডিওটা দেখো, খুব একটা অসুবিধা হবে না। তো আজকের চ্যাপ্টার হলো নিরপেক্ষ ন্যায়। শুরু করা যাক নিরপেক্ষ ন্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন, ন্যায় কাকে বলে? ন্যায় কাকে বলে? অর্থাৎ আমরা তো আগে জেনেছি যে অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, মাধ্যম এবং অমাধ্যম। সেই মাধ্যম যুক্তিরই একটা বিশেষ ভাগ হলো ন্যায়। এবার এই ন্যায়ের সংজ্ঞা বলছে যে মাধ্যম অবরোহ যুক্তিতে অন্তত ও সর্বাপেক্ষা দুটি আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে একটি সুনিশ্চিত সিদ্ধান্ত নিঃসরণ করা হয়, সেই যুক্তিকে বলা হয় ন্যায়। অর্থাৎ যে কোনো যুক্তি যেখানে কম করে দুটো বাক্য থাকবে এবং সর্বাধিক দুটো আশ্রয় বাক্য থাকবে, তার বেশি থাকবে না, অর্থাৎ দুটো আশ্রয় বাক্য থেকে যেখানে সিদ্ধান্ত নিঃসরণ করা হয়, তেমন যুক্তিকে বলা হয় ন্যায়। ন্যায়ের একটা উদাহরণ যদি বলি, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। দেখো, এখানে দুটো আশ্রয় বাক্য আছে আর একটা সিদ্ধান্ত আছে। সুতরাং যে যুক্তি এইরকম দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসরণ করা হবে, যে অবরোহ যুক্তি মাথায় রেখে, আরোহ নয়, তাকে ন্যায় বলা হবে। এখান থেকে বিভিন্ন রকম ভাবে শর্ট কোশ্চেন আসতে পারে যে ন্যায় অবরোহ যুক্তি না আরোহ যুক্তি, মাধ্যম যুক্তি না অমাধ্যম যুক্তি। দেখো, সব উত্তরের মধ্যেই আছে। ন্যায় দুটি আশ্রয় বাক্য, তিনটি আশ্রয় বাক্য, চারটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসরণ করা হয়। এই সমস্ত কথার অ্যান্সার এই অ্যান্সারটুকুর মধ্যেই আছে। সুতরাং আমি এখানে এমসিকিউ আকারে না বললেও যে পোর্শন গুলো তোমাদের বুঝতে হবে, সেই পোর্শন গুলো নিয়ে আলোচনা করছি। তো চলে আসে যাক দ্বিতীয় প্রশ্নে, নিরপেক্ষ ন্যায় কাকে বলে? ন্যায়ের অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হলো নিরপেক্ষ ন্যায়। ন্যায়কে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, যথা মিশ্র ন্যায় ও অমিশ্র ন্যায়। এই মিশ্র ন্যায়ের আবার তিনটে ভাগ আছে এবং অমিশ্র ন্যায়েরও তিনটে ভাগ আছে। মিশ্র ন্যায়ের তিনটে ভাগ কি কি? মিশ্র ন্যায়ের তিনটে ভাগ হচ্ছে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় আর দ্বিকল্প ন্যায়। আবার অমিশ্র ন্যায়েরও তিনটে ভাগ আছে, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায়। আমি এই যে ন্যায়ের ভাগগুলো নিয়ে বললাম, এর উপর একটা সুন্দর করে প্রত্যেকটা ভাগের ডিসকাশন নিয়ে আলোচনা আছে একটা আমার মাধ্যম যুক্তির ভিডিও। সেই ডিসকাশনটার বা সেই ভিডিওটার লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটা দেখে নেবে। তাহলে তোমাদের এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। আলাদাভাবে আমি আর বললাম না প্রত্যেকটা ডিটেল, আমি এখানে একটা ডিটেলই বলবো যেটা প্রশ্নের মধ্যে আছে, নিরপেক্ষ ন্যায় কাকে বলে। যে অমিশ্র ন্যায়ের প্রত্যেকটি বচনে নিরপেক্ষ বচন হয়, তাকে বলা হয় নিরপেক্ষ ন্যায়। তাহলে নিরপেক্ষ ন্যায় কাকে বলবো? এমন ন্যায় যার প্রতিটা বচন নিরপেক্ষ বচন হবে, অর্থাৎ এ, ই, আই, ও যে কোনো রকম বচন, সবকটাই তো নিরপেক্ষ বচন। এই যে কোনো রকম বচন হবে, এর বাইরে অন্য কোনো বচন হবে না, প্রাকল্পিক হবে না, বৈকল্পিক হবে না, প্রত্যেকটাই নিরপেক্ষ বচন হবে। এবং কটা বচন হবে? নিরপেক্ষ ন্যায় যেহেতু এক প্রকার ন্যায়, তাহলে ওরও দুটো আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসরণ করা হবে। অর্থাৎ তিনটে যে বাক্য থাকবে তারা প্রত্যেকেই হবে নিরপেক্ষ বচন। সেই ন্যায়কে বলা হয় নিরপেক্ষ ন্যায়। তাহলে বুঝতে পারলে, আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেম উদাহরণ চলবে, কারণ সকল মানুষ হয় মরণশীল এ বচন, রাম হয় মানুষ এ বচন, রাম হয় মরণশীল এ বচন।
তিনটেই নিরপেক্ষ বচন, সুতরাং এটা হলো নিরপেক্ষ ন্যায়েরই উদাহরণ। পরের প্রশ্ন চলে আসা যাক, মাধ্যম অনুমান কাকে বলে? আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে অবরোহ যুক্তিকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হলো একটা মাধ্যম আর একটা হলো অমাধ্যম। আর এই মাধ্যমের ভাগই ছিল ন্যায়। তো এর আগে জেনে নেওয়া প্রয়োজন যে মাধ্যম যুক্তি কাকে বলে। ন্যায়ের সঙ্গে মাধ্যম যুক্তির একটা মূল তফাৎ এইটুকুই যে ন্যায় তো মাধ্যম যুক্তি এক প্রকার, কিন্তু একটু তফাৎ আছে। ন্যায় সর্বদাই দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসরণ করে, কিন্তু মাধ্যমে এমন কিছু নয়। মাধ্যমে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, দুটো কম করে হবে, সর্বাধিক দুটো নয়। তাহলে ন্যায় যেহেতু কম করে দুটো আছে, সেই জন্য সেও মাধ্যম। এবং মাধ্যমে শুধুই দুটো হতে হবে তা নয়, তার বেশিও হতে পারে। তাই জন্য ন্যায় মাধ্যমের সংজ্ঞা কি বলবো? যে অবরোহ যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে একটি অনিবার্য সিদ্ধান্ত নিঃসরণ করা হয় তাকে বলা হয় মাধ্যম যুক্তি। এই মাধ্যম যুক্তির উদাহরণ আমি একেই দিতে পারি। ওই সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। আমি অন্য উদাহরণ দিতে পারি যেখানে দুটো আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসরণ হয়, কিন্তু আমি একটাই উদাহরণকে নিয়ে ব্যবহার করছি। চেঞ্জও করতে পারি। যে কোনো নিরপেক্ষ ন্যায় বা ন্যায় এর উদাহরণই হলো মাধ্যম যুক্তির উদাহরণ। যা তোমরা বৈধতা বিচারে যে সকল উদাহরণ ব্যবহার করো সবই মাধ্যম যুক্তির উদাহরণ। পরের প্রশ্নে চলে আসি, নিরপেক্ষ ন্যায়ে কয়টি বচন থাকে তাদের নাম লেখো। একটু আগেই বলছিলাম নিরপেক্ষ বচনে তিনটে বচন, সবকটা নিরপেক্ষ বচন হবে, তিনটেই বচন থাকে। তাহলে নিরপেক্ষ বচনে থাকে তিনটি বচন, এবং তিনটে বচনের নাম কি কি? প্রথম যে বাক্যটা থাকে সেটা আশ্রয় বাক্য, তার নাম হয় প্রধান আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য যেটা, তার নাম হয় অপ্রধান আশ্রয় বাক্য, এবং শেষে যেটা নিঃসরণ করা হয় সেটা হলো সিদ্ধান্ত। পরীক্ষাতে এখানেও ঘুরিয়ে ফিরিয়ে শর্ট কোশ্চেন আসতেই পারে যে নিরপেক্ষ ন্যায়ের প্রথম বাক্যটাকে কি বলা হয়, প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, সিদ্ধান্ত, না কোনোটিই নয়। যে কোনো ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে কয়টি পদ থাকে? নিরপেক্ষ ন্যায়ে যেমন তিনটে বচন থাকে তেমন তিনটে পদ থাকে, যথা পক্ষ, সাধ্য, হেতু। পক্ষকে এস দ্বারা চিহ্নিত করা হয়, সাধ্যকে পি দ্বারা চিহ্নিত করা হয়, এবং হেতুকে এম দ্বারা চিহ্নিত করা হয়। তো এই তিনটেই পদ থাকে। পরের প্রশ্ন, পক্ষপদ, সাধ্যপদ ও হেতুপদ কাকে বলে? এরকম ভাবে তিনটে একসাথে পড়বে তা নয়। আমি তিনটে বলেছি, মানে যে কোনো একটা পড়লে পড়তে পারে। তাহলে সেখানে একটা আমি তিনটেই যদি সংজ্ঞা জানি, তাহলে আমি যেটা পড়বে সেটা লিখতে পারবো। প্রথম প্রশ্ন চলে আসে পক্ষপদ। পক্ষপদ হচ্ছে সেই পদ নিরপেক্ষ নয় যেখানে সাধ্যের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় পক্ষপদ। অর্থাৎ আমি নিরপেক্ষ নয় যে জায়গাটায় কোনো কিছুর অস্তিত্ব আছে বলে দাবি করছি সিদ্ধান্তে, সেই জায়গা বা সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে পক্ষ। তারপর হচ্ছে সাধ্যপদ, যে কোনো নিরপেক্ষ ন্যায় যার সত্যতা দাবি করা হয়, মানে যেটা আমি প্রমাণ করতে চাই, সেই পদকে বলা হয় সাধ্যপদ। হেতুপদ, নিরপেক্ষ ন্যায় যে পদের মাধ্যমে পক্ষের সঙ্গে সাধ্যের সম্পর্ক স্থাপন করা হয় সেই পদকে বলা হয় হেতুপদ। তাহলে বুঝলে তিনটে পদ। আমি এখানে তিনটে পদ উদাহরণে আন্ডারলাইন করে দেখো ইন্ডিকেট করে দিয়েছে বা গোল করে ইন্ডিকেট করে দিয়েছে। সেটাকে তোমরা দেখলে বুঝতে পারবে কোনটা সাধ্য, কোনটা পক্ষ, কোনটা হেতু। এছাড়াও নিরপেক্ষ ন্যায়ের ভিডিও যেখানে করা আছে সেখানে পরিষ্কার করে বোঝানো আছে কেন কোনটা সাধ্য, কেন হেতু, কেন পক্ষ, কেন, তার ডিটেল আলোচনা আমি নিরপেক্ষ ন্যায়ের ভিডিওতে করেছি এবং তার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে পক্ষ, সাধ্য ও হেতুর অবস্থান লেখ। এবার প্রশ্ন হলো, এই যে পক্ষ পদ, সাধ্য পদ আর হেতু পদ কোথায় কোথায় থাকে? চলো আগের উদাহরণটাই ব্যবহার করি। আগের উদাহরণে দেখো পক্ষ পদ কোথায় ছিল? পক্ষপদটা দেখো অপ্রধান আশ্রয় বাক্যে ছিল আর ছিল সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। পক্ষপদরা অপ্রধান আশ্রয় বাক্যে প্রথমেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, ওটার কোনো নির্দিষ্ট স্থান নেই, কিন্তু অপ্রধান আশ্রয় বাক্য থাকবে এটা নির্দিষ্ট। আর সিদ্ধান্তে থাকবে, কোথায় থাকবে? সিদ্ধান্তের উদ্দেশ্যতে থাকবে, এটাও নির্দিষ্ট। এবার পক্ষপদের অবস্থান কোথায়?
যে পদ অপ্রধান আশ্রয় বাক্যে থাকে আর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে তাকে বলা হয় পক্ষপদ। পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতেই পারে। যে পদ অপ্রধান আশ্রয় বাক্যে থাকে এবং সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে সেই পদকে বলা হয় পক্ষ, সাধ্য, হেতু বা কোনোটি নয়। তাহলে তোমরা বুঝতেই পারবে যে এটা পক্ষপদের কথাই বলা হচ্ছে, কারণ ওটা অপ্রধান আশ্রয় বাক্যে থাকে আর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। এমনও করতে পারে যে পদটি সিদ্ধান্তের উদ্দেশ্যে থাকে তাকে কি বলা হয়? উদ্দেশ্য তো শুধুমাত্র পক্ষই থাকতে পারে, আর কোনো পদ থাকবে না। তাহলে পক্ষপদের অবস্থানটা বুঝলে। একই রকম ভাবে সাধ্য পদ থাকে প্রধান আশ্রয় বাক্যে আর সিদ্ধান্তের বিধেয়তে। সিদ্ধান্তের বিধেয়টা ফিক্সড, কিন্তু প্রধান আশ্রয় বাক্যের আগে উদ্দেশ্য থাকবে না বিধেয় থাকবে, এটা ফিক্সড নয়। বিভিন্ন যুক্তির ক্ষেত্রে উদ্দেশ্য থাকতে পারে বা বিধেয় থাকতে পারে, আলাদা আলাদা জায়গায় থাকতেই পারে, কিন্তু প্রধান আশ্রয় বাক্যে থাকবে, মানে প্রথম বাক্যটাই থাকবে। তাহলে যে পদ প্রধান আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে সেই পদকে বলা হয় পক্ষপদ, এই সাধ্য পদ। তাহলে দেখো অবস্থান অনুযায়ী আমি এদের সংজ্ঞা প্রদান করছি। আগেরটা ছিল তাদের বৈশিষ্ট্য অনুযায়ী সংজ্ঞা প্রদান করেছিলাম। যদি অবস্থান অনুযায়ী সংজ্ঞা পড়ে এই সংজ্ঞাগুলোও দিতে পারো। সাধারণত অবস্থান থেকে শর্ট কোশ্চেন এমসিকিউ আসে, যে কোথায় থাকে, এইখানে যে থাকে তার নাম কি, এইভাবে। এরপরে চলে আসি হেতুপদ। হেতুপদরা দেখো দুটো আশ্রয় বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। তাহলে সংজ্ঞা কি হবে? যে পদ দুটি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে বলা হয় হেতুপদ। হেতুপদের কোনো লাইনে কোনো নির্দিষ্ট নয়, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যের আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, সিদ্ধান্ত তো থাকেই না। তাহলে এই গেল পক্ষ, সাধ্য, হেতুর অবস্থান অনুযায়ী সংজ্ঞা। এরপরে চলে আসি 8 নম্বর প্রশ্ন। নিরপেক্ষ ন্যায়ে পক্ষ, সাধ্য ও হেতুপদকে কোন কোন বর্ণ দ্বারা চিহ্নিত করা হয়? একটু আগেই সেটা বলে দিয়েছি, তবু আর একবার বলে দিচ্ছি। হেতুপদকে চিহ্নিতকরণের জন্য আমরা এম অক্ষর ব্যবহার করি, পক্ষ পদের জন্য এস এবং সাধ্য পদের জন্য পি অক্ষর ব্যবহার করি। শর্ট কোশ্চেন আসতেই পারে, এম চিহ্নটা কোন পদের ক্ষেত্রে ব্যবহৃত হয় নিরপেক্ষ বচনে, এই নিরপেক্ষ ন্যায়? তোমরা বলতে পারবে হেতু, পক্ষ, সাধ্য বা পক্ষ পদের জন্য নিরপেক্ষ ন্যায় যে চিহ্ন ব্যবহার করা হয় সেটি হলো এস, পি, এম, আর। পক্ষের জন্য আমরা এস ব্যবহার করি, বলতেই পারো। এরপরে চলে আসি পরের প্রশ্ন। সংস্থান কাকে বলে? সংস্থান নিরপেক্ষ ন্যায় যে চিত্রটা তৈরি হয়, উল্টো জেড, সোজা জেড, উল্টো ব্র্যাকেট, সোজা ব্র্যাকেট, এই যে চিত্রগুলো তৈরি হয়, চিত্রগুলো কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কি প্রয়োজন, এর সমস্ত ডিসকাশন যদি চাও ডেসক্রিপশনের লিংকে ভিডিওগুলো দেখো। আর যদি এগুলো জানা থাকে তাহলে আমার এই পড়াটা বুঝতে সুবিধা হবে। যে নিরপেক্ষ ন্যায় হেতুপদরা উদ্দেশ্য বিধেয়ে নির্দিষ্ট জায়গায় থাকে না, কখনো উদ্দেশ্য থাকে কখনো বিধেয় থাকে। দুটি আশ্রয় বাক্যে এরকম ভাবে চেঞ্জ হতে থাকে। এই চেঞ্জ অনুযায়ী চিত্রেরও পরিবর্তন ঘটে। সেই অর্থে যে চিত্র তৈরি হয় সেই চিত্রটাকে বলা হচ্ছে সংস্থান। সংস্থানের সংজ্ঞা। নিরপেক্ষ ন্যায়ে হেতু পদের অবস্থান অনুযায়ী নিরপেক্ষ ন্যায়ের যে চিত্র গঠিত হয় সেই চিত্রকে বলা হয় সংস্থান। এই সংস্থান 4 প্রকার, যথা প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান ও চতুর্থ সংস্থান। এবং প্রত্যেকটা চিত্র আমি এঁকে দিয়েছি, দেখো। তো এই 4 প্রকার, এখানে প্রত্যেক জায়গায় কখনো হেতু প্রথম বাক্যের উদ্দেশ্যে আছে, কখনো প্রথম বাক্যের বিধেয় আছে। হেতু মানে এম দেখো উল্টে পাল্টে আছে, তার অনুযায়ী এম আর এম জোড়া হয়, জুড়ে ছবিটা তৈরি করা হয়। সেই কারণে অন্য 3টে লাইনের মধ্যে কোনো লাইন জোড়া হয় না, 3টে লাইনে কোনো অংশ জোড়া হয় না, শুধুমাত্র এম কে জোড়া হয়, জুড়লেই চিত্রটা তৈরি হয় আলাদা আলাদা। সেই জন্য এম এর অবস্থান অনুযায়ী সংস্থান গঠিত হয়। এবং 4টে সংস্থান আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই 4টে সংস্থানের চিত্র অনেক সময় শর্ট কোশ্চেনে পড়ে। যে চতুর্থ সংস্থানের চিত্রটি হলো বলে ছবি 4টে এঁকে দিল, তুমি কোনটা বুঝবে? চিত্রগুলো মনে রাখবার জন্য যে কোনটা কোন সংস্থান, তার জন্য বেস্ট উপায় হচ্ছে উল্টো দিয়ে শুরু আর জেড দিয়ে শুরু আর জেড এর শেষ। উল্টো জেড, উল্টো ব্র্যাকেট, সোজা ব্র্যাকেট, সোজা জেড। এইভাবে যদি মনে রাখো তাহলে 4টে সংস্থান মনে রাখতে হবে। উল্টো জেড 1 নম্বর, উল্টো ব্র্যাকেট 2 নম্বর, দুটো উল্টো কমপ্লিট। এইবার সোজা দিয়ে আসবে, সোজা ব্র্যাকেটটা আগে আসবে, সোজা ব্র্যাকেট তৃতীয় আর সোজা জেড হচ্ছে চতুর্থ। যদি বলে তৃতীয় সংস্থানের ছবিটা কিরকম, তার মানে সোজা ব্র্যাকেট। যদি বলে প্রথম সংস্থানের ছবিটা কেমন, উল্টো জেড।
এইভাবে মনে রাখবে। এবার এই চারটি সংস্থানে টোটাল 19টা বৈধ মূর্তি আছে। কটা বৈধ মূর্তি আছে? 19টা। অর্থাৎ নিরপেক্ষ ন্যায়ে বৈধ মূর্তির সংখ্যা কটা? 19টা। এই বৈধ মূর্তি সমস্ত সংস্থানে একই রকম নেই, মানে কোন সংস্থানে কম আছে, কোন সংস্থানে বেশি আছে। টোটাল 19টা আছে চারটে সংস্থানে। এই 19টা বৈধ মূর্তি কি কি? প্রথম সংস্থানে 4টি বৈধ মূর্তি আছে, দ্বিতীয় সংস্থানে 4টি আছে, প্রথম আর দ্বিতীয় 4টে করে, তৃতীয়তে আছে 6টা, আর চতুর্থতে আছে 5টা। 4 4 6 5। এইবার কি কি এই বৈধ মূর্তিগুলোর নাম? এখানেও শর্ট কোশ্চেন আসে যে তৃতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কত? 4 5 6 3। তৃতীয় সংস্থানে 6টি। তোমরা এই সংখ্যা অনুযায়ী তোমরা বলতে পারবে। এরপরে চলে আসে এই তিনটে সংস্থানে, এই 4টি সংস্থানে বৈধ মূর্তি কি কি আছে, সেই 4টে সংস্থানে বৈধ মূর্তিগুলোর নাম লিখে। 4টি সংস্থানে বৈধ মূর্তি যেগুলো আছে সেগুলো হলো, প্রথম সংস্থানে আছে বারবারা, সিলারেন্ট, ডেরি, ফিরিও। দ্বিতীয় সংস্থানে আছে সিজারে, কেমিস্ট্রিস, ফেস্টিনো, ব্যারোকো। তৃতীয় সংস্থানে আছে ড্যারাপ্টি, ডিজামিস, ড্যাটিজি, ফেলাপটন, ফেরিসন, ব্রোকার্ডো। চতুর্থ সংস্থানে আছে ব্র্যামান্টিপ, কেমিনিস, ডিমারিস, ফেসাপো, ফ্রেসিসন। দেখো টোটাল 19টা বৈধ মূর্তি। কোন সংস্থানে কোন বৈধ মূর্তিটার নাম আছে সেটা পরিষ্কার। এখান থেকেও শর্ট কোশ্চেন আছে। বলে দিল ড্যারাপ্টি কোন সংস্থানের বৈধ মূর্তি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দেখো ড্যারাপ্টি হচ্ছে তৃতীয় সংস্থানে, তোমার অপশনে তখন লিখতে হবে তৃতীয় সংস্থান। এইবার প্রশ্ন হলো এই 19টা নাম তুমি মনে রাখবে কি করে? সংস্থান অনুযায়ী। পরপর যদি 19টা মুখস্থ করে ফেলতে পারো তাহলে প্রথম 4টে প্রথম, দ্বিতীয় 4টে দ্বিতীয়, তৃতীয় 6টা তৃতীয়, এবং লাস্ট যে 5টা পড়ে আছে সেটা হলো চতুর্থ সংস্থান। 19টা নাম মনে রাখলে পরপর সিরিয়ালি, তাহলে তুমি সংস্থান অনুযায়ী তার ডিভিশন করতে পারবে। ঠিক আছে? যেমন বললো ব্র্যামান্টি, তখন কি হতো? বারবারা, সিলারেন্ট, ডেরি, ফিরিও 4টে হয়ে গেল। সিজারে, কেমিস্ট্রিস, ফেস্টিনো, ব্যারোকো 4টে হয়ে গেল। ড্যারাপ্টি, ডিজামিস, ড্যাটিজি, ফেলাপটন, ফেরিসন, ব্রোকার্ডো 6টা হয়ে গেল। ব্র্যামান্টি অর্থাৎ 4 নম্বর সংস্থানে পড়বে। তো এভাবেও মনে রাখতে পারো। আর কি, তোমার 19টা নাম মনে রাখতে সমস্যা হচ্ছে, মুখস্থ করতে পারছো না, আমি ডেসক্রিপশনে ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে এই 19টা নাম মনে রাখবার জন্য একটা কবিতা বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই কবিতাটা মুখস্থ করতে পারো। কবিতা হয়তো মনে রাখতে একটু সুবিধা হবে, কারণ এগুলো তো আরবি, মানে তোমাদের কাছে পুরো মিনিংলেস ওয়ার্ডস। আমরা মিনিংফুল ওয়ার্ড মনে রাখতে পারি, কিন্তু মিনিংলেস ওয়ার্ড মনে রাখতে আমাদের কাছে খুব চাপ। সেই জন্য মিনিংলেসকে মিনিংফুল করতে গেলে একটা কবিতার সঙ্গে সংলগ্ন করে আমি একটা কবিতা লিখেছি। তো সেই কবিতাটা তোমরা ওর সঙ্গে তোমরা পড়লে তোমাদের আশা করি মনে রাখতে সুবিধা হবে। 19টা বৈধ মূর্তির নামের পরে এরপরে চলে আসি নিরপেক্ষ ন্যায় সম্ভাব্য মূর্তির সংখ্যা। কতগুলো মূর্তি হতে পারে? নিরপেক্ষ ন্যায় টোটাল 256টা মূর্তি হতে পারে, বৈধ অবৈধ মিলিয়ে টোটাল 256টা। কেন এই 256টা বৈধ মূর্তি সেটার আলোচনা তোমরা ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবে। যদি চাও জানতে তাহলে ওখান থেকে পেয়ে যাবে। পরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় বৈধ মূর্তির সংখ্যা কত? একটু আগেই বললাম 19টা বৈধ মূর্তি আছে। তারপরের প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ে 3টির পরিবর্তে যদি 4টি পদ থাকে তাহলে কি দোষ ঘটবে? এবার নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচার করতে গেলে সেখানে কতগুলো নিয়ম আছে? টোটাল নিরপেক্ষ ন্যায় বৈধতা বিচারের 10টি নিয়ম আছে। এই 10টি নিয়মের মধ্যে যদি কোনো নিয়ম লঙ্ঘন করে তাহলে নিরপেক্ষ ন্যায়টি বৈধ নয়। এখানে এটাও প্রশ্ন আমি এখানে দিইনি, তবুও তোমাদের বলে রাখছি, মানুষ যদি শর্ট কোশ্চেন এটা আছে যে বৈধতা বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ ন্যায় কয়টি নিয়মকে পরিলক্ষিত হয়? 5টি, 7টি, 10টি, 12টি, 10টা নিয়ম। আমি এটা প্রশ্নে দিইনি, তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। এবার বৈধতা বিচার করতে গেলে কোনো নিয়ম লঙ্ঘন করলে একটা দোষ ঘটে, তাহলে সেই দোষগুলোর নাম একটু আইডেন্টিফাই করার জন্য আমি শর্ট কোশ্চেন দিয়েছি। নিরপেক্ষ ন্যায় যদি সাধারণত 3টে পদ থাকা নিয়ম, 2 নম্বর নিয়ম, সেই নিয়মের যদি লঙ্ঘন হয়, অর্থাৎ 3টের পরিবর্তে 4টি পদ থাকে, তাহলে নিরপেক্ষ ন্যায়ের কি দোষ ঘটবে? 4 পদ গঠিত দোষ। অর্থাৎ 4টি পদ আছে তাই 4 পদ গঠিত দোষ। তারপরে প্রশ্ন, 2টি আশ্রয় বাক্যে হেতুপদ একবারও ব্যাপ্য না হলে কি দোষ ঘটে? যদি নিরপেক্ষ ন্যায় দুটোই
হেতু হেতু বাক্যে বা আশ্রয় বাক্যে দুটো হেতুপদই একবারও ব্যাপ্য হয়নি। নিয়ম আছে দুটির মধ্যে অন্তত একটা ব্যাপ্য হতে হবে। যদি একটাও না ব্যাপ্য হয় তাহলে যুক্তিটা ঠিক নয়। সেক্ষেত্রে যে দোষ ঘটবে, হেতু যেহেতু ব্যাপ্য হচ্ছে না তাই অব্যাপ্য হেতু দোষ। হেতুপদ ব্যাপ্য না হলে যে দোষ ঘটবে অব্যাপ্য হেতু দোষ তার নাম। পরীক্ষাতে এরকম কোশ্চেন আসছে, এমসিকিউ যদি বলে তাহলে এক্ষেত্রে এরকম হতে পারে যে নিরপেক্ষ নয় দুটি আশ্রয় বাক্যে হেতুপদ একবারও না ব্যাপ্য হলে সেক্ষেত্রে যে দোষ ঘটবে তার নাম হলো চারিপদ গঠিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ। অব্যাপ্য হেতু দোষ সেখানে অ্যান্সার হবে। অবৈধ হেতু দোষ বললে সেটা কিন্তু হবে না, অব্যাপ্য হেতু দোষ হবে। তারপর প্রশ্ন, সাধ্য পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ ঘটে? একটা নিয়মে বলা আছে যে সাধ্য বা পক্ষ অর্থাৎ আশ্রয় বাক্যে যে পদ থাকে এবং সিদ্ধান্তে থাকে, আশ্রয় বাক্যেও থাকে সিদ্ধান্ত থাকে, এমন পদ হচ্ছে সাধ্য আর পক্ষ। হেতুটা আশ্রয় বাক্যে থাকে, সিদ্ধান্তে থাকে না। একটু আগে অবস্থান অনুযায়ী তাদের সংজ্ঞা বলছিলাম, সেখানে বলেছি। তো এই সাধ্য পদ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে কি দোষ ঘটবে? সেক্ষেত্রে যে দোষ ঘটবে, সাধ্যটা বৈধ সাধ্য নয়, ঠিকঠাক সাধ্য না, অবৈধ সাধ্য। নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যে যদি ব্যাপ্য না হয় সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। একই রকম ভাবে পরের প্রশ্নটাও আছে, পক্ষপদ আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হলে কি দোষ ঘটবে? পক্ষপদ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হচ্ছে, সেক্ষেত্রেও একই দোষ ঘটবে, একই রকমই দোষ ঘটবে। যে ওখানে সাধ্য ছিল এখানে হবে অবৈধ পক্ষ দোষ। দেখো, পক্ষ বা সাধ্যের ক্ষেত্রে অবৈধ কথাটা ব্যবহার করেছি, কিন্তু হেতুর ক্ষেত্রে অব্যাপ্য বলেছি। হেতু যেহেতু দুটোই অব্যাপ্য হতো তাই জন্য অব্যাপ্য বলেছিলাম, কিন্তু পক্ষ আর সাধ্যের ক্ষেত্রে একটা অংশ আশ্রয় বাক্যে থাকে, সেটা অব্যাপ্য। পরের প্রশ্ন, দুটি আশ্রয় বাক্য নঙর্থক হলে কি দোষ ঘটে? যদি দুটো আশ্রয় বাক্যই নঙর্থক হয় সেক্ষেত্রে নিরপেক্ষ ন্যায় কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এটি হচ্ছে নিয়ম। যদি সেই নিয়ম লঙ্ঘন করে দুটো আশ্রয় বাক্য নঙর্থক থেকে সিদ্ধান্ত নিঃসরণ করা হয় সেক্ষেত্রে যে দোষটা ঘটে সেগুলো নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। তারপরের প্রশ্ন, কোন মূর্তি সব সংস্থানে বৈধ? বৈধতা বিচার করতে গেলে একটা মূর্তি বা একটা আকৃতি যেটা সব সংস্থানে বৈধ হয় সেটা হলো EIO। EIO অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য ই হবে, অপ্রধান আশ্রয় বাক্য আই হবে এবং সিদ্ধান্ত হবে ও বচন। এইরকম যদি আকৃতি আসে তাহলে সেটা প্রথম সংস্থানেও বৈধ, দ্বিতীয় সংস্থানেও বৈধ, তৃতীয় সংস্থানেও বৈধ, চতুর্থ সংস্থানেও বৈধ। তারপরের প্রশ্ন, একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার সিদ্ধান্ত মিথ্যা। এমন একটা বৈধ যুক্তি বলতে হবে যার সিদ্ধান্ত মিথ্যা। এই ধরনের যুক্তির উদাহরণ করতে গেলে আমি লিখে দিচ্ছি উদাহরণটা, এটা মুখস্থ করতে হবে না। তোমরা উদাহরণ করতে গেলে সবার আগে সিদ্ধান্ত লিখে নেবে এবং একটা মিথ্যা বাক্য লিখে নেবে। যেমন আমি এখানে বলছি যে বললাম যে সকল মুরগি হয় সিং বিশিষ্ট প্রাণী, সিদ্ধান্ত করে নিলাম। এইবার এর থেকে মুরগি হলো পক্ষ, সিং বিশিষ্ট প্রাণী হলো সাধ্য, তাহলে মুরগি দ্বিতীয় লাইনে হবে। আমি এটা বারবার রূপ করতে চাইলে আমার মুরগিটা থাকবে, আমি যেটার আগে ছবি এঁকে নিই, উল্টো জেডের ক্ষেত্রে মুরগিটা কোথায় থাকবে? প্রথম থাকবে, পক্ষপদ প্রথমে থাকে, তাহলে মুরগি পদটা প্রথমে দিয়ে আর হেতুপদ যে কোনো একটা দিয়ে আমি একটা বাক্য গঠন করব। ধরো বললাম সকল মুরগি হয় জীব, এ বছর। এবার জীব হয়ে গেল এম, আর এখানে সাধ্য কি আছে? সিং বিশিষ্ট প্রাণী। এবার এমটা প্রথম লাইনের প্রথমে আছে, অর্থাৎ জীব প্রথমে আছে, সেখানে একটা এ বচন জীব হবে প্রথম উদ্দেশ্য আর দ্বিতীয় হবে সিং বিশিষ্ট প্রাণী। সকল জীব হয় সিং বিশিষ্ট প্রাণী। এবার দেখো এটা বারবার রূপ এলো, তাহলে বৈধ হলো। কিন্তু এর সিদ্ধান্তটা দেখো, মুরগিদের সিং নেই বাস্তবে, তাহলে সিদ্ধান্তটা মিথ্যা। আমাকে লাইনটা বলেছিল সিদ্ধান্ত মিথ্যা হবে, কিন্তু এখানে বলে দেয়নি আশ্রয় বাক্য মিথ্যা হবে না সত্য হবে। আমার আশ্রয় বাক্য মিথ্যা করে যাচ্ছে, এখানে দুটো আশ্রয় বাক্যই মিথ্যা আছে। সুতরাং সিদ্ধান্ত মিথ্যা হবে আর আশ্রয় বাক্যও মিথ্যা হলে আমার কিছু আসে না। আমার সিদ্ধান্তটা মিথ্যা দেখতে হবে আর যুক্তিটা বৈধ দেখতে হবে। এই যুক্তিটা বৈধ আর সিদ্ধান্তটা মিথ্যা। তাহলে এই ধরনের যুক্তি গঠন করতে গেলে প্রথমে সিদ্ধান্তটা তৈরি করে নিই, তারপরে তার ভিত্তিতে আশ্রয় বাক্য তৈরি করতে পারো, অথবা তোমরা এই উদাহরণটা মুখস্থ করেও নিতে পারো। কেন পরীক্ষাতে এটার ক্যালকুলেশন যায় না, প্রশ্নটা করলে এরকমই পড়ে। তো এই গেল আমার নিরপেক্ষ ন্যায় থেকে সমস্ত যতগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর আলোচনা। আশা করি তোমাদের আমার ভিডিও
কাজে লাগছে এবং তোমাদের যদি এই ভিডিওগুলো কাজে লাগে তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় এই মুহূর্তে। আজকে ক্লাস এই পর্যন্ত। আমি নেক্সট ভিডিও অর্থাৎ অন্যান্য শর্ট কোশ্চেনের ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। ধন্যবাদ।